নমস্কার বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শুরু করছি। আজ বলবো মাইক্রোসফট ওয়ার্ডের রিভিউ ট্যাবের প্রুফিং গ্রুপ সম্পর্কে। রিভিউ ট্যাবের প্রুফিং গ্রুপে স্পেলিং অ্যান্ড গ্রামার, থেসারাস অ্যান্ড ওয়ার্ড কাউন্ট এই তিনটি নিয়ে প্রুফিং গ্রুপ। চলুন শুরু করি। প্রথমে আমি সমান র্যান্ড কমান্ড লিখব, লিখে কিছু লেখা আনব। তাহলে আমি র্যান্ড কমান্ড লিখলাম, লিখে এন্টার দিলাম, কিছু লেখা এলো। আমি সেই লেখাটাকে সাইজটা একটু সিলেক্ট অল করে লেখার সাইজটাকে একটু বড় করে নিচ্ছি। হোমে গেলাম, গিয়ে সাইজটাকে একটু বড় করে নিলাম। ওকে, এখন লেখার মধ্যে কিছু ভুল শব্দ তৈরি করছি যাতে আপনাদের বোঝাতে পারি, থেসেরাস, গ্রামাটিক্যাল এগুলো দেখাতে পারি। ওকে, তাহলে ফার্স্ট পেজের মধ্যে কিছু লেখা আমি ভুল তৈরি করলাম, এখনও তৈরি করছি বলা যেতে পারে। তাহলে প্রথম পাতাতে আমি কিছু ভুল লেখা তৈরি করলাম। এখন দেখুন, এখন এই ভুল লেখাগুলো লাল কালিতে আছে, আর কিছু লেখায় মধ্যে দুটো শব্দের মধ্যে ব্লু কালি আছে। তাহলে আন্ডারলাইন লাল কালিতে হয়েছে আর আন্ডারলাইন ব্লু কালিতে হয়েছে। আন্ডারলাইন যে লাল কালিতে হয়েছে ওটা হচ্ছে শব্দের বানান ভুল, আর যেটা যে শব্দ দুটির নিচে ব্লু কালি হয়েছে ওগুলো আসলে কোনোভাবে স্পেসিংয়ের তফাৎ হয়েছে, সেই জন্য এটা হয়েছে। চলুন এবারে রিভিউ ট্যাবে যাই, গিয়ে এখন আমি যদি শুধুমাত্র ভুল লাল কালিতে ভুল লেখাটির উপর রাইট ক্লিক করে সংশোধন করে দিই তাহলে একটা লেখাই সংশোধিত হবে। কিন্তু যদি আমি স্পেলিং আর অ্যান্ড গ্রামারে লেফট ক্লিক করি তাহলে ডান দিকে দেখবেন একটি উইন্ডো, ছোট উইন্ডো এসে যাবে। সেই উইন্ডোতে দেখবেন ভুলগুলো আছে। সেই ভুলগুলোতে যদি আমি যেতে চাই, সংশোধন করতে চাই, তাহলে প্রথম ভুলটা যদি আমি যেই সংশোধন করব সঙ্গে সঙ্গে অন্য ভুলগুলো ধীরে ধীরে আসবে। সেই ভুলগুলোকে আমি সংশোধন করতে পারি। এখন যদি আমি পুরো পাতাটা সংশোধন করতে চাই, এভাবে সংশোধন করতে পারবো। ওকে, তাহলে আমি পুরো পাতাটা ধীরে ধীরে সংশোধন করে নিলাম। নেওয়ার পরে এরপরে আমি দেখাবো থেসেরাস। ধরুন আমি একটি শব্দকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর থেসেরাসে যদি আমি ক্লিক করি, সেই শব্দের অর্থযুক্ত অর্থাৎ সেই শব্দের সমার্থক শব্দ ডান দিকে একটি যে উইন্ডো ছোট বার এসেছে সেই বারে আমরা দেখতে পাবো। অর্থাৎ তার সমার্থক, প্রায় সমার্থক শব্দ আমরা এখানে খুঁজে পাবো। এটা কি বলা হয়? থেসেরাস। এরপরে আছে ওয়ার্ড কাউন্ট। ওয়ার্ড কাউন্টে লেফট ক্লিক করলে যদি আমি কোনো অংশ সিলেক্ট না করে থাকি, যতগুলো পাতা মিলে লেখা আছে সব দেখা যাবে। যেমন পেজ কতগুলো, ওয়ার্ডস কতগুলো, কোশ্চেন মার্ক কতগুলো, ক্যারেক্টার স্পেস কতগুলো, প্যারাগ্রাফ কতগুলো, এরর্স কতগুলো, মানে যা লাইন, এরর্স নয়, লাইন কতগুলো। অর্থাৎ এই ফাইলটার মধ্যে যাবতীয় তথ্য এই ছোট্ট ওয়ার্ড কাউন্ট উইন্ডোতে আমরা দেখতে পাবো। তাহলে বন্ধুরা, আজ প্রুফিং গ্রুপের স্পেলিং অ্যান্ড গ্রামার, থেসেরাস ও ওয়ার্ড কাউন্ট সম্পর্কে বললাম।
মাইক্রোসফট ওয়ার্ডের রিভিউ ট্যাবের অন্তর্গত স্পিচ গ্রুপের রিড অ্যালাউড এই মেনুটি পেতে গেলে মাইক্রোসফট ওয়ার্ডের 2019 বা তার পরবর্তী ভার্সান অবশ্যই থাকতে হবে। 2019-এর ভার্সানের নিচের দিকে থাকলে রিড অ্যালাউড এই মেনুটা পাবেন না। কিভাবে এই স্পিচের রিড অ্যালাউড ব্যবহার করবেন সে সম্পর্কে আসি। প্রথমে র্যান্ড এই কমান্ডের সাহায্যে কিছু লেখা আমি আনলাম পেজের মধ্যে। সেই লেখাটিকে আমি হোম ট্যাবে গিয়ে সাইজটা একটু বাড়িয়ে নিলাম, বাড়িয়ে নিয়ে কার্সারটা একদম লেখার প্রথমে রাখলাম, রেখে রিভিউ ট্যাবে গেলাম, গিয়ে রিড অ্যালাউড স্পিচের অন্তর্গত রিড অ্যালাউড স্পিচ গ্রুপের অন্তর্গত রিড অ্যালাউডে লেফট ক্লিক করলাম। সঙ্গে সঙ্গে পুরো পেজের লেখাগুলো সাউন্ডের সাহায্যে পড়তে লাগলো। To make your document look professionally produced, Word provides header, footer, একদম ডান cover দিকে page, দেখবেন and text box designs that স্টপ complement এবং each প্লে other. আছে। For example, you can add a matching cover স্টপ এবং page, প্লের আগে header, আছে রিভিউ প্রিভিয়াস, আর প্লে বা স্টপের পরে আছে নেক্সট। আপনি স্টপে ক্লিক করে যেখান পর্যন্ত শুনতে চাইবেন সেখান পর্যন্ত ক্লিক স্টপ করলে স্টপ and হয়ে যাবে, sidebar. আবার নেক্সট করলে Click চলতে আরম্ভ insert করবে, styles also help keep আবার স্টপ করলে স্টপ হয়ে যাবে। আবার Then যদি choose the প্রিভিয়াস elements করেন used তাহলে for আগের each লেখাগুলো style. আগের শব্দগুলো শুনতে পাবেন। Provides a powerful way to help you prove your আমি point. এখন স্টপ করে দিলাম। When- স্টপ করে দিয়ে আমি আরও একটা কথা বলি, যদি পুরো পেজটা শুনতে চান তাহলে সিলেক্ট করার দরকার নেই, আর যদি কিছুটা শুনতে চান যেটুকু শুনতে চান সেটুকু সিলেক্ট করবেন, করে প্লে করবেন। video provides যেখান a পর্যন্ত powerful way সিলেক্ট to আছে provides a সেখান powerful পর্যন্তই way to প্লে help হবে। you prove your when you point. click online video When you you can click paste in online the video, embed code you for can the তারপরে paste আর in কোনো the প্লে embed হবে code না। for the video you you want can to add. also type a keyword to You can search also online type a for the keyword video to that search best fits online your for the document. video that best fits your document. মাইক্রোসফট ওয়ার্ডের রিভিউ ট্যাবের অন্তর্গত চেক অ্যাক্সেসিবিলিটি এই গ্রুপ এবং ল্যাঙ্গুয়েজ গ্রুপ, অর্থাৎ রিভিউ ট্যাবের দুটো গ্রুপ সম্পর্কে বলবো। চলুন শুরু করি। প্রথমে সমান র্যান্ড কমান্ডের সাহায্যে কিছু লেখা আমি পেজের মধ্যে আনলাম। সেই লেখাটাকে আমি সিলেক্ট করে হোম ট্যাবে গিয়ে সাইজটাকে একটু বাড়িয়ে নিলাম। বাড়িয়ে নেওয়ার পরে আমি রিভিউ ট্যাবে গেলাম, গিয়ে অ্যাক্সেসিবিলিটির যে ড্রপডাউনটা আছে সেই ড্রপডাউনে ক্লিক করলাম। প্রথমে আছে চেক অ্যাক্সেসিবিলিটি, তারপর আছে অল টেক্সট, তারপর আছে নেভিগেশন প্যান ইত্যাদি। চলুন শুরু করি। চেক অ্যাক্সেসিবিলিটি করার আগে অল টেক্সট, অর্থাৎ যতটা টেক্সট আমি করতে চাইবো ততটা টেক্সট আমি নিতে পারি। আমি এখানে পুরো টেক্সট নেব না, আমি এখানে একটি ছবি ইনসার্ট করব, তাহলে বোঝাতে পারবো। তাহলে ইনসার্টে যাব, গিয়ে পিকচার থেকে দিস ডিভাইসে যাব, গিয়ে একটি ছবি আমি নেব, নিয়ে ইনসার্ট করব। ছবিটাকে আমি ইনসার্ট করলাম। এইবারে আমি এই ছবিটার সম্পর্কে অ্যাক্সেসিবিলিটি করব। তাহলে আমি আবার যাব রিভিউ ট্যাবে গিয়ে চেক অ্যাক্সেসিবিলিটি ড্রপডাউন মেনুতে গিয়ে অল টেক্সটে ক্লিক করলাম। ছবিটা কিন্তু আমার সিলেক্ট করাই আছে। এইবারে ডান দিকে একটি নেভিগেশন প্যান এসেছে, এতে দেখবেন একটি জেনারেট অল টেক্সট ফর মি, এই মেনুতে এই লেখাটার উপরে ক্লিক করবেন। করে যদি আপনার ইন্টারনেট থাকে তবেই হবে, তা নইলে কিন্তু হবে না। কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে দেখবেন যে ছবিটার সম্পর্কে কিছু তথ্য এসে গেছে। এখানে এখনও আসেনি, হয়তো নেটের প্রবলেম আছে সেই জন্য দেখাতে পাচ্ছে না। আচ্ছা, দেখিয়েছে।
এই ছবিটা সম্পর্কে লেখা এখানে দেখানো হয়েছে। ওকে, এইভাবে অ্যাক্সেসিবিলিটি আনবেন। এরপরে আছে নেভিগেশন প্যান। নেভিগেশন প্যানেতে ক্লিক করলাম, বাম দিকে একটি নেভিগেশন প্যান এসেছে, তাতে দেখবেন একটা হেডিং লেখা আছে। আমি যেহেতু হেডিং দিই, হেডিং দেখাচ্ছে না। তার পেজে ক্লিক করলে পেজটা দেখাচ্ছে। আমি যেহেতু একটা পেজে নিয়েছি, একটা পেজে দেখাচ্ছে। আমি যদি অনেক পেজ নিতাম দেখাতো। এরপরে আছে রেজাল্ট। আমার কিছু রেজাল্ট নেই, যেহেতু আমার কিছু রেজাল্ট, তাই রেজাল্ট দেখাবে না। এটা হচ্ছে নেভিগেশন প্যানের কাজ। ওকে, এরপরে আছে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজে দেখবেন একটি মেনু আছে ট্রান্সলেট। ট্রান্সলেট ড্রপডাউনে যাবেন, গিয়ে দুটো পাবেন, ট্রান্সলেট সিলেকশান আর ট্রান্সলেট ডকুমেন্ট। আমি এখানে কিছুটা লেখা সিলেক্ট করলাম, করে ট্রান্সলেট ল্যাঙ্গুয়েজ গ্রুপের ট্রান্সলেট যে মেনু আছে তার ড্রপডাউনে গেলাম, গিয়ে ট্রান্সলেট সিলেকশানে লেফট ক্লিক করলাম। এক্ষেত্রেও ইন্টারনেট থাকা জরুরি। আমি সঙ্গে সঙ্গে দেখতে পাবো আমার লেখাটা, যেটা আমি সিলেক্ট করে রেখেছিলাম, সেই লেখাটা বাংলায় অনুবাদ হয়েছে। যেহেতু আমি বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করেছিলাম, তাই বাংলাতে অনুবাদ হয়েছে। আমি এখানে অন্য যে কোনো ভাষা নিতে পারি, সেক্ষেত্রে যে ভাষা নেব সে ভাষাতেই ট্রান্সফার হবে, অর্থাৎ ট্রান্সলেট হবে। আমি যেহেতু বাংলা নিয়েছি, লেখাটা বাংলায় ট্রান্সলেট হয়ে গেছে। ওকে, আমি যদি পুরো লেখাটা নিতাম, পুরো ডকুমেন্টটা নিতাম, তাহলে পুরো ডকুমেন্টটাই বাংলায় অনুবাদ হতো। এখানে দেখুন পুরো বাংলার লেখাটাই পুরোটাই আমি সিলেক্ট করেছি, সঙ্গে সঙ্গে পুরো লেখাটাই বাংলায় অনুবাদ হয়ে গেছে। এখানে এই যে ট্রান্সলেটের যে হোল ডকুমেন্ট, অর্থাৎ ট্রান্সলেট ডকুমেন্ট যেটা আছে, সেটা পুরোটা অনুবাদ হয়ে গেছে। ওকে, এরপরে আছে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজের ড্রপডাউনে যাবেন, এখানে দেখুন সেট ল্যাঙ্গুয়েজ আছে, এখানে লেফট ক্লিক করবেন। আমার ল্যাঙ্গুয়েজ এখান থেকে আমি যে কোনো একটা সিলেক্ট করতে পারি। আমার এখানে ইংলিশ ইন্ডিয়া সিলেক্ট হয়ে আছে, আমি এটাকে কিছু করব না, এটাই থাকবে। ওকে করে দিলাম। আপনার পছন্দ মতো ল্যাঙ্গুয়েজ আপনি বেছে নিতে পারেন। এরপরে আছে ল্যাঙ্গুয়েজ প্রেফারেন্স। এখানে ক্লিক করে আপনি আপনার পছন্দ মতো ল্যাঙ্গুয়েজ এখানেও সেট করতে পারেন। আমি যেহেতু কিছুই পরিবর্তন করছি না, তাই আমি এটাকে ওকে করে দিলাম। তাহলে বন্ধুরা, আজ অ্যাক্সেসিবিলিটি এবং ল্যাঙ্গুয়েজ গ্রুপ দেখালাম, আপনারা অভ্যাস করুন। নমস্কার বন্ধুরা, সকলকে শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শুরু করছি। আজ বলবো রিভিউ ট্যাবের অন্তর্গত কমেন্টস গ্রুপের বিভিন্ন মেনুগুলো সম্পর্কে। চলুন শুরু করি। প্রথমে দেব সমান, তারপরে লিখব র্যান্ড ফার্স্ট ব্র্যাকেট, তারপরে যতগুলো প্যারাগ্রাফ দিতে চাই যতগুলো লাইন দিতে চাই ততগুলো দিয়ে এন্টার। এখানে কিছু লেখা এসে গেল পেজের মধ্যে। আমি লেখাটাকে পুরোটাকে সিলেক্ট করলাম, করে হোমে গিয়ে লেখাটার সাইজটা একটু বাড়িয়ে নিলাম বোঝার সুবিধার জন্য। ওকে, এখন আমি একটি শব্দকে সিলেক্ট করলাম, করে রিভিউ ট্যাবের অন্তর্গত কমান্ড গ্রুপের প্রথম কমান্ড হচ্ছে নিউ কমান্ড। এই নিউ কমান্ডে ক্লিক করলাম। যেই ক্লিক করলাম, ডান দিকে একটি প্যান এসে গেল এবং সেখানে লেখার জায়গা দিল। আমি একটি লিখলাম, দিস ইজ এ গুড বয় লিখলাম, লিখে ফুল স্টপ দিয়ে দিলাম। তাহলে আমি একটা কমেন্ট লিখে দিলাম একটি শব্দকে ঘিরে। আমি দ্বিতীয় আর একটি শব্দকে সিলেক্ট করলাম, করে সেখানে আবার নিউ কমেন্টে গিয়ে ক্লিক করলাম, আবার একটা কমেন্ট লেখার দিল। আমি আবার লিখলাম, দিস ইজ ডকুমেন্ট লিখলাম, লিখে ফুল স্টপ দিয়ে দিলাম। আমি আরও একটা শব্দকে সিলেক্ট করলাম, করে
আবার নিউ কমান্ডে ক্লিক করলাম, করে আবার আমি একটা কমান্ড লিখে দিলাম, দ্যাট ইজ, লিখে ফুল স্টপ দিয়ে দিলাম। ওকে, আপনারা যা পছন্দ তাই কমেন্ট দেবেন, যে শব্দকে বাছবেন বা সিলেক্ট করে কমেন্ট দেবেন সেই শব্দ অনুযায়ী লিখবেন। এইবারে আমি কার্সারটাকে একদম প্রথমে রাখলাম, রেখে প্রথমেই দেখুন নিউ কমান্ডের পরে আছে ডিলিট কমান্ড, আমি ডিলিটে যাব না। তারপর আছে প্রিভিয়াস, তারপর আছে নেক্সট। আমি এখানে প্রথমে নেক্সটে ক্লিক করলাম, যেই নেক্সটে ক্লিক করব নেক্সট করলাম, নেক্সট কমান্ডে চলে যাবে। আবার আমি ক্লিক করলাম পরবর্তী কমান্ডে, আবার নেক্সট, এইভাবে নেক্সট করলাম পরপর কয়েকবার। তারপর আবার প্রিভিয়াসে ক্লিক করলাম, যেই প্রিভিয়াসে ক্লিক করলাম প্রিভিয়াস কমান্ড এসে গেল, আবার প্রিভিয়াসে, প্রিভিয়াস কমান্ড। এখন আমি কার্সারটা একদম নিচে পেজের নিচের দিকে ক্লিক করলাম। আমি যদি এরপরে শো কমান্ডে ক্লিক করি তাহলে কমান্ডগুলো দেখা যাবে। ওকে, এরপরে আমি কার্সারটা একদম প্রথমে রাখলাম, রেখে ডিলিট কমান্ডে ক্লিক করলাম। যেই ডিলিট কমান্ডে ক্লিক করলাম প্রথমের কমান্ডটা ডিলিট হয়ে গেল। তারপরে আবার ক্লিক করলাম, আবার পরের প্যারাগ্রাফে এলাম, এসে ডিলিট কমান্ডে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে দ্বিতীয় কমান্ডও ডিলিট হয়ে গেল। তৃতীয় কমান্ডটা ক্লিক করলাম, তৃতীয় কমান্ডটাও ডিলিট হয়ে গেল। এইভাবে আমি কমান্ডের অর্থাৎ কমান্ড গ্রুপের সমস্ত মেনুগুলো সম্পর্কে বললাম। প্রথমে র্যান্ড এই কমান্ডের সাহায্যে কিছু লেখা আনলাম। এবার লেখাটিকে সিলেক্ট অল করে হোমে গিয়ে লেখার সাইজটিকে আমি একটু বাড়িয়ে নিলাম বোঝার সুবিধার জন্য। এরপরে আমি রিভিউ ট্যাবে গিয়ে ট্র্যাকিংয়ের ট্র্যাক চেঞ্জে লেফট ক্লিক করলাম যাতে ট্র্যাক নেয়। ওকে, এবার প্রথম শব্দটি আমি সিলেক্ট করলাম, করে হোমে গিয়ে আমি এটাকে বোল্ড করলাম। ওকে, এরপরে শব্দটিকে আমি বেছে নিলাম, নিয়ে আমি এটাকে কালার দিলাম। তারপরে আরেকটি শব্দকে বেছে নিয়ে আমি আর একটা অন্য কালার দিলাম। তারপর একটি শব্দকে বেছে নিয়ে আমি আন্ডারলাইন ফরম্যাটিং দিলাম। অর্থাৎ আমি এখানে কয়েকটি ফরম্যাটিং দিয়েছি। এবার আমি একটি লেখাকে ফরম্যাটিং করলাম। তাহলে আমি এই ফরম্যাটিংগুলো করেছি। এরপরে আমি রিভিউতে যাব, গিয়ে অল মার্কআপে প্রথমে নো মার্কআপ করলাম। নো মার্কআপের পরে আমি অল মার্কআপ করলাম। তা নো মার্কআপ করলে কোনো মার্ক দেখা যাবে না। সিম্পল মার্কআপ করলে শুধুমাত্র বাম দিকে মার্কআপ দেখা যাবে। আর আমি যদি অল মার্কআপ করি তাহলে সমস্ত মার্কআপগুলো ডান সাইডে দেখা যাবে। আমি কি ধরনের ফরম্যাটিং করেছি, কালার দিয়েছি কি না, এই সমস্ত কিছু দেখা যাবে। ওকে, অল মার্কআপের নিচে আছে শো মার্কআপ। শো মার্কআপে কমেন্ট ইত্যাদিগুলো আছে, আমি যেগুলো টিক দিয়েছি সেগুলো দেখা যাবে। আপনি যদি বেলুনসে গিয়ে শোগুলো করেন তাহলে সেগুলো দেখা যাবে। এরপরে আছে রিসিভিং পেন। রিসিভিং পেনে ড্রপডাউনে গিয়ে ক্লিক করলে রিসিভিং পেন ভার্টিক্যাল, রিসিভিং পেন হরাইজন্টাল এগুলো দেখা যাবে। হরাইজন্টাল, ভার্টিক্যালে ক্লিক করলে ভার্টিক্যাল, হরাইজন্টালে ক্লিক করলে হরাইজন্টাল, অর্থাৎ রিসিভিং পেনটা বিভিন্ন হয়ে যাবে। ওকে, আমি এরপরে যাব ট্র্যাকিংয়ের
প্রিভিয়াস আর নেক্সট। আমি যদি নেক্সট করি তাহলে পরপর যে মার্কআপগুলো আছে দেখাবে। আমি প্রিভিয়াস করলে পিছন থেকে দেখাবে। আমি যদি কোনো একটা মার্কআপ রিজেক্ট করতে চাই তাহলে আমি রিজেক্টে ক্লিক করলে রিজেক্ট অ্যান্ড মুভ টু নেক্সট অথবা রিজেক্ট চেঞ্জ এগুলো হতে থাকবে। আমি রিজেক্ট চেঞ্জে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে একটি মার্কআপ উঠে চলে গেল। ওকে, আমি যদি এবার অ্যাকসেপ্টে ক্লিক করি, দেখুন অ্যাকসেপ্টে যদি আমি ক্লিক করি অ্যাকসেপ্ট অ্যান্ড মুভ টু নেক্সট, তাহলে সেই লেখাগুলো অ্যাকসেপ্ট হয়ে যাবে, অর্থাৎ আর মার্কআপ দেখাবে না। ওকে, মার্কআপ অটোমেটিক্যালি উঠে চলে যাবে। কম্পেয়ার এবং প্রোটেক্ট গ্রুপ, চলুন শুরু করি। প্রথমে র্যান্ড কমান্ডের সাহায্যে কিছু লেখা আনলাম, এনে এই লেখাটিকে আমি অর্থাৎ এই ফাইলটিকে আমি সেভ করব। ফাইলে গিয়ে সেভে ক্লিক করে দিস পিসিতে গিয়ে ডকুমেন্টে যাব, ডকুমেন্টে গিয়ে সেভ করব। একটা নাম দেব, নাম দিয়ে সেভ করলাম। এরপরে এই লেখাগুলোকে আমি ফরম্যাটিং দেব। আমি প্রথমে একটি শব্দ সিলেক্ট করলাম, করে হোমে গিয়ে এটাকে বোল্ড করে দিলাম। আর একটি শব্দ সিলেক্ট করে লেখাটির সাইজ বাড়িয়ে দিলাম। আর শব্দকে সিলেক্ট করে আমি তাদের রং দিলাম। আর শব্দ সিলেক্ট করে আমি ডিলিট করে দিলাম। আর শব্দ সিলেক্ট করে আমি সেটাকে আন্ডারলাইন দিলাম। এইভাবে আমি বেশ কিছু ফরম্যাটিং করলাম। করার পরে আমি এখন ফাইলটিকে আবার সেভ করব। এখন আমি সেভ অ্যাজ করব। সেভ অ্যাজে ক্লিক করব, করে ডকুমেন্টে ঢুকব, ঢুকে আমি এটার নাম দেব, নাম দিলাম, দিয়ে সেভ করলাম। তাহলে আমি দুটো ফাইল সেভ করেছি, একটা অরিজিনাল ডকুমেন্ট, আর ডকুমেন্টটাকে যখন আমি ফরম্যাটিং করেছি, ফরম্যাটিং কর আমি একটা ফাইল সেভ করেছি। এবার আমি রিভিউ ট্যাবে যাব, গিয়ে কম্পেয়ার গ্রুপের যে ড্রপডাউন আছে সেই ড্রপডাউনে ক্লিক করব, করে প্রথমেই আছে কম্পেয়ার, সেই কম্পেয়ারে ক্লিক করব। করলে একটি ছোট উইন্ডো আসবে, সেখানে দেখবেন একদিকে লেখা আছে অরিজিনাল ডকুমেন্ট আর অন্যদিকে লেখা আছে রিভাইজ ডকুমেন্ট। অরিজিনাল ডকুমেন্টের শেষে দেখবেন একটা হলুদ রঙের ফোল্ডারের মতো আছে, সেই ফোল্ডারটা ক্লিক করবেন, করলেই আপনার ডকুমেন্টের যে সেভ করেছিলেন সেই সেভ অংশটা দেখাবে। আমি যে ডকুমেন্ট যখন সিম্পল ডকুমেন্ট ছিল, সেই ডকুমেন্টের যে ফাইল নাম, সেই নামটাকে সিলেক্ট করে ওপেন করলাম। এবার যে রিভাইজ ডকুমেন্ট, সেই তার যে হলুদ রঙের যে ছোট্ট ফোল্ডারের মতো আছে, ওতে ক্লিক করলাম এবং ফরম্যাটিংয়ের পরে যে ফাইলটা সেভ করেছিলাম সেই ফাইলটাকে ক্লিক করে ওপেন করব। তাহলে একদিকে অরিজিনাল ডকুমেন্ট, অন্যদিকে রিভাইজ ডকুমেন্ট। এবার আমি ওকে করলাম। যে আমি ওকে করব, সঙ্গে সঙ্গে ডান দিকে অরিজিনাল ডকুমেন্ট এবং ঠিক তার নিচে ফরম্যাটিং ডকুমেন্ট দেখা যাবে, এবং বাম দিকে দেখবেন কি কি ফরম্যাট করেছি। কোনোটাতে লেখা থাকবে বোল্ড, কোনোটাতে ফরম্যাটিং ফন্ট সাইজ বাড়িয়েছি, এইভাবে যা ফরম্যাটিং করেছি তা বাম দিকে দেখা যাবে। ওকে, ঠিক এরপরে আমি আবার কম্পেয়ারে যাব, গিয়ে দেখবেন ঠিক নিচের দিকে একটি আছে শো সোর্স ডকুমেন্ট, একদম তাতে কার্সার ঠেকালেই দেখবেন প্রথমে লেখা আছে শো,
এবং তার প্রথম মেনুটা হচ্ছে হাইড। আমি হাইড সোর্স ডকুমেন্টে ক্লিক করলাম। সঙ্গে সঙ্গে আমার যে অরিজিনাল এবং ফরম্যাটিং ডকুমেন্টটা ছিল ডান দিকে সেটা হাইড হয়ে গেল এবং তার জায়গায় এলো ফরম্যাটিংটা। আবার আমি কম্পেয়ারে যাব, গিয়ে শো সোর্স ডকুমেন্টসে যাব। যাওয়ার পরে এখানে ঠিক নিচে আছে দেখবেন শো অরিজিনাল ডকুমেন্টটা ডান দিকে তখন দেখাবে। আবার আমি যাব কম্পেয়ারে, গিয়ে শো সোর্সে গিয়ে দেখব শো রিভাইজড, ওখানে ক্লিক করলে ফরম্যাটিং ডকুমেন্টটা দেখাবে। আবার আমি যাব, গিয়ে শো সোর্স ডকুমেন্টের একদম শেষে আছে ভিউস, আবার অরিজিনাল এবং ফরম্যাটিং ডকুমেন্ট দেখা যাবে। এর ঠিক নিচে আছে দেখুন কম্পেয়ারের নিচে আছে কম্বাইন্ড। আমি কম্বাইন্ডে ক্লিক করলে আবার দুটো ফাইলকে আনার, অর্থাৎ অরিজিনাল ডকুমেন্ট এবং রিভাইজ ডকুমেন্ট দেখা যাবে। আমি এইটাতে ওকেটায় ক্লিক করব, দুটো ফাইলকে এনে আবার দুটো ফাইলকে আনবো, সোর্সটা আর হচ্ছে গিয়ে রিভাইজটা, অর্থাৎ একটা অরিজিনাল একটা ফরম্যাটিং। ওকে করব, সঙ্গে সঙ্গে এই যে কম্বাইন্ড ডকুমেন্ট লেখাটা দেখা যাবে, অর্থাৎ অরিজিনালের সঙ্গে আর রিভাইজডের যে কম্বাইন্ড ডকুমেন্ট কথাটা দেখা যাবে। ওকে, এখন আমি এই যে ফরম্যাটিং ডকুমেন্টটা আছে তাতে আমি কিছু লেখার চেষ্টা করছি। আমি একটা লিখলাম ফোল্ডার, লেখা যাচ্ছে। আমি যদি কোনো একটা অংশ সিলেক্ট করি, ডিলিট করতে চাই, সেটা যদি আমি ডিলিট করতে চাই, ডিলিট হয়ে গেল। কিন্তু আমি যদি এই প্রোটেক্ট গ্রুপের রেস্ট্রিক্ট এডিটিংয়ে ক্লিক করি, সঙ্গে সঙ্গে দেখবেন ডান দিকে একটি ছোটো উইন্ডো এসেছে। সেখানে আমি প্রথমটায় এবং 2 নম্বরটায় ক্লিক করলেই একদম নিচের দিকে দেখাবে স্টার্ট প্রোটেক্টিং। ওখানটায় ক্লিক করলেই পাসওয়ার্ড দেওয়ার জায়গা আসবে। আমি একটি পাসওয়ার্ড দিয়ে দেব। দ্বিতীয়টাতে রিএন্টার পাসওয়ার্ড, তাতে আমি অর্থাৎ কনফার্ম, সেখানে আমি পাসওয়ার্ডটা আরেকবার দিয়ে ওকে করব। এইবারে আমি যদি কিছু লেখার চেষ্টা করি, লেখা কিন্তু যাবে না। আমি যদি কিছু ডিলিট করার চেষ্টা করি, সেই ডিলিটও করা যাবে না। ওকে, তাহলে আমি এখানে প্রোটেকশান দিয়ে দিয়েছি, এতে আর কিছু করা যাবে না। এখন প্রোটেকশানটা কাটাতে গেলে স্টপ, ডান দিকে দেখবেন স্টপ প্রোটেকশান আছে, ওখানে ক্লিক করে পাসওয়ার্ড একবার বসিয়ে দেব, দিয়ে ওকে করে আবার লেখার চেষ্টা করব, তখন দেখা যাবে আবার লেখা হচ্ছে। ওকে, প্রথমে র্যান্ড কমান্ডের সাহায্যে কিছু লেখা পেজের মধ্যে আনার পরে লেখাটি সাইজ একটু বাড়িয়ে নিলাম। হোম ট্যাবে গিয়ে কিছুটা বাড়িয়ে নেওয়ার পরে ড্র ট্যাবে গিয়ে একটি ড্রয়িং পেন নিলাম, নিয়ে ইচ্ছা মতো আন্ডারলাইন করলাম। আমার যা প্রয়োজন আন্ডারলাইন করে দিলাম, যেখানটা যা আন্ডারলাইন করলাম। করার পরে রিভিউ ট্যাবে ফিরে গেলাম। আমার যদি এই আন্ডারলাইনগুলো হাইড করার ইচ্ছে হয়, তাহলে আমি ইঙ্ক গ্রুপে যাব। গ্রুপে গিয়ে হাইড ইঙ্কে লেফট ক্লিক করব। যেই লেফট ক্লিক করব, সঙ্গে সঙ্গে যে ইঙ্কগুলো অর্থাৎ আন্ডারলাইনগুলো দিয়েছিলাম সেগুলো সঙ্গে সঙ্গে হাইড হয়ে যাবে। আবার আমি যদি ইঙ্ক গ্রুপে যাই, গিয়ে ইঙ্ক গ্রুপের ড্রপডাউনে ক্লিক করে
লেফট ক্লিক করি তাহলে কিন্তু আবার হাইট হয়ে যাওয়া আন্ডারলাইনগুলো আবার চলে আসবে। এটাই হলো ইঙ্ক গ্রুপের কাজ। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত। আপনাদের সবাইকে শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।